আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আগামী 6 তারিখে আপনাদের টিএসওর যে রিটেন পরীক্ষা হবে, অর্থাৎ আর মাত্র 5 দিন আপনাদের হাতে সময় আছে। তো পরীক্ষার আগের এই সময়টুকু খুবই ইম্পর্ট্যান্ট এবং এক্সাইটিং একটা সময়। আশা করব যারা আমার ভিডিও দেখছেন আর আমি যাদেরকে হেল্প করতে পারছি, সবাই আগামী মাসের মধ্যে আইএফআইসি ব্যাংকের একজন অফিসার হিসেবে নিয়োগ পাবেন। তো আপনাদের জন্য অসংখ্য দোয়া রেখে আজকের যে রাইট ফর্ম অফ ভার্বের একটা আলোচনা করব বলেছিলাম। আইএফআইসি ব্যাংকে রাইট ফর্ম অফ ভার্ব থেকে 5 মার্কের কোশ্চেন হয় এবং 5 মার্ক খুব ইজি টাইপের কোশ্চেন হয়ে থাকে, যেখান থেকে আপনারা খুব সহজেই একটা ভালো নাম্বার সিকিউর করতে পারবেন। তো সহজ জিনিসকে অনেকে গুরুত্ব কম দেয়, কিন্তু সহজ জিনিসের মার্কসটা, সম্পূর্ণ মার্কসটা ক্যারি করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আইএফআইসি ব্যাংকের আমার যে রাইট ফ্রম ভার্বের কোশ্চেন আসছিল, সেটা প্লাস আরও কিছু সাজেশনের থেকে আপনাদের জন্য রাইট ফ্রম ভার্বের একটা পিডিএফ রেডি করা হয়েছে। পিডিএফটা আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন, এটা ইউনিক কিছু ফিচার্স এখানে যোগ করা হয়েছে। প্রত্যেকটা টাইপের আলোচনা করার পরে একটা বক্স দেওয়া হয়েছে, যাতে করে আপনি এই বক্সটা দিয়েই রিভিশন করতে পারবেন ইজিলি। প্রত্যেকটা আলোচনার পরে এখানে একটা এই যে এক নজরে একটা শর্টকাট চেকলিস্ট প্রত্যেকটা আলোচনার পরে দেওয়া আছে। সো এইটার মাধ্যমে আপনি কি পড়লেন সেটার একটা শর্টকাট রিভিশন এখান থেকে দিতে পারবেন। তো আপনারা একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই পিডিএফটা আপনারা দেখবেন, ভিডিওটা দেখবেন, প্লাস এই যে রুলসগুলো আমি এখানে আলোচনা করব, এই রুলসগুলো আপনারা আপনাদের হাতে যদি কোনো বই থেকে থাকে, সেই বই থেকে যতগুলা প্রিভিয়াস প্রশ্ন আছে সেগুলা একটু রিভিশন দিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদের 5 মার্ক এখান থেকেই কমন চলে আসবে। ঠিক আছে। আইএফএসসির রাইট ফ্রম ভার্বের যে কোশ্চেনগুলো হয়ে থাকে, এগুলো খুবই কমন কোশ্চেন এবং সিম্পল কোশ্চেন আসে। যাদের মোটামুটি গ্রামারে দক্ষতা ভালো, আপনার নিজের প্রতি কনফিডেন্স ভালো আছে, তাদের আসলে এই ভিডিও খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হয় না। কারণ এখানে খুবই ইজি এবং কমন কিছু রুলস এখানে দেওয়া আছে এবং যেগুলাই আইএফআইসি ব্যাংকের জন্য প্রয়োজন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আপনি রাইট ফ্রম ভার্বে ভালো দক্ষতা আছে, তাহলে আপনি এখানে সময় না দিয়ে আপনি ম্যাথে সময় দিতে পারেন। আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে ম্যাথ আসলে আইএফআইসি ব্যাংকে চাকরির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি 75-70 পেয়ে যদি ভাইভাতে ডাকও পান, সেক্ষেত্রে কিন্তু আপনি ভাইভা দেওয়ার পরে আপনি ফাইনাল রেজাল্টে কিন্তু বাদ পড়বেন। সো আপনার যত বেশি রিটেনে নাম্বারটা ক্যারি করা যায়, 85-90, ঠিক আছে, সেটা আপনার জন্য অনেক বেশি বেটার হবে। সো এই 6 দিন আপনারা হার্ড অন সাউল চেষ্টা করুন, যাতে আপনার ভালো একটা নাম্বার ক্যারি করতে পারেন। যেসব জায়গাতে আপনার উইক জোন আছে সেগুলো একটু কাজ করুন, যেমন ফোকাস রাইটিং, এরপর ট্রান্সলেশন, ম্যাথ, এগুলোতে একটু সময় দিবেন বেশি করে। পাশাপাশি যাদের প্রয়োজন আছে, মনে হয় যে আমার রাইট ফ্রম ভার্বের এই বিষয়গুলো একটু জানা দরকার, সেগুলা তারা ভিডিওটা দেখে আপনারা প্রিপারেশনটা নিতে পারবেন ইনশাল্লাহ। এর বাইরে থেকে কোনো কিছু আসবে না। আপনারা পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবেন যে ভাইয়া আপনার ভিডিও দেখছিলাম, আপনার এখান থেকেই সব কিছু কমন এসছে আর কি। তো আপনাদের আমি জাস্ট একটু অল্পভাবে আলোচনা করব, যাদের প্রয়োজন আলোচনাটা শুনতে পারেন এই আর কি। এখানে প্রথমে আপনাকে কিছু টাইম মার্কার আর কি, এই টাইম মার্কার জিনিসগুলো আপনি চিনতে হবে। টাইম মার্কার থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। যেমন আমি জাস্ট একটু আপনাদেরকে আলোচনা করি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চেনার জন্য কিছু টাইম মার্কার আছে। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এখানে আমি দিয়েছি। এরপর আপনাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েছি। এরপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা দিই নাই। এরপর পাস্ট ইনডিফিনাইট দিয়েছি এবং পাস্ট পারফেক্ট টেন্স দিয়েছি। এরপর ফিউচার পারফেক্ট টেন্স দিয়েছি। এই টেন্সের মধ্যে থেকে আপনার যে টাইম মার্কারগুলো আছে, সেইগুলো থেকে আপনার এগুলো একটু ইম্পর্টেন্ট
এবং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তো যেহেতু টাইম কম, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি যে রুলসগুলো আছে সেদিকেই ফোকাস করা বেশি গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলাই দিয়েছি এবং আপনাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই ধরনেরও কিছু টাইম মার্কার আছে, বাট এগুলা খুব বেশি যে গুরুত্বপূর্ণ এবং দরকারি আইএফএসসি ব্যাংকের জন্য তা নাই। এই জন্য আসলে ওইগুলো এখানে আলোচনা করা হয়নি। আপনারা ট্রাস্ট করে পিডিএফের যে আলোচনাগুলো আছে এগুলো ভালো করে একটু দেখতে পারেন। সো বুঝতে পারছেন পিডিএফটা কীভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, রেগুলারলি, জেনারেলি এই ধরনের কিছু ওয়ার্ড এখানে দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো দেখে আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স বা কোন ধরনের টেন্সে আছে। তো আমরা জানি এই ধরনের ওয়ার্ডগুলো যে ধরনের টেন্সে থাকে, সেন্টেন্সে থাকে, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো এই ওয়ার্ডগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এবং মুখস্থ করবেন। এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শেষে কিছু আপনাদের হচ্ছে টাইম মার্কার থাকে, যেমন ডে বাই ডে, অ্যাট প্রেজেন্ট, নাও, নাও ইট ইজ, অ্যাট দিস মোমেন্ট, এই ধরনের কিছু ওয়ার্ড থাকে। এগুলো আপনারা চেষ্টা করুন এই রুলসগুলাই আপনাদের যে কোনো একটা বই থেকে প্রিভিয়াস যত প্রশ্ন আছে ওইগুলো সলভ করার, ওখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটা হচ্ছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট এই ধরনের জিনিসগুলা যে ধরনের সেন্টেন্সে থাকে সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। আবার পাশাপাশি পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রেও কিছু হচ্ছে টাইম মার্কার আছে, যেমন যেগুলো দ্বারা অতীত কোনো সময়কে নির্দেশ করে সেগুলো, যেমন ইয়েস্টারডে, এগো, লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, এই ধরনের জিনিসগুলো যদি আপনি কোনো সেন্টেন্সে পান সেক্ষেত্রে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন অনুযায়ী করবেন। সো যদি যাদের হচ্ছে এই যে আপনার টেন্সের গঠন সম্পর্কে ধারণা কম আছে তারা কিন্তু এইগুলা একটু ইউটিউবে যে কোনো একটা চ্যানেল থেকে একটা ক্লাস করে আপনার ধারণা তৈরি করে নিতে পারেন। অ্যাটলিস্ট যে টেন্সগুলো এখানে দেওয়া আছে এই টেন্সগুলো আপনারা একটু ভালোভাবে দেখে যাবেন। এরপর পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি আপনার টোটাল 100 মার্কের মধ্যে মিনিমাম 5 মার্ক কমন পাবেন। এখানে রাইট ফ্রম ভার্বে আসতে পারে, ট্রান্সলেশনে আসতে পারে, ফোকাস লেখার সময় আপনার কাজে লাগতে পারে, ইভেন টেন্সের একটা যে প্রশ্ন আসে 5 মার্কের, সেখানে একটা কোশ্চেন মাস্ট থাকবে। তো এই ধরনের অনেকগুলো কোশ্চেনের মাধ্যমে আপনি হচ্ছে এখানে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। সো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই মানে মেন যে আপনার হচ্ছে এখানে রুলসটা সেটা হচ্ছে বিফোর এবং আফটারের রুলস। এইটা আপনি হচ্ছে রাইট ফ্রম ভার্বে বলেন বা হচ্ছে টেন্সের প্যাটার্নের যে প্রশ্নটা আছে ওখানে যে কোনো একটা জায়গাতে একটা কোশ্চেন আপনি পাবেন 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 এবং কোশ্চেন আপনি যখন হাতে পাবেন তখন আপনার এই কথাটা মনে পড়বে ইনশাআল্লাহ। সো বিফোর আফটার রুলটা এখানে দেওয়া আছে। বিফোরের সময় কী ধরনের হয় আর আফটারের সময়, এটা আমি ভেবে মনে রাখতাম আর কি, বা এখনও রাখি, যে বিফোর মানে হচ্ছে পূর্বে। তো পূর্বের যে সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং আফটার যেটা, আফটার অর্থ হচ্ছে পরে। সো পরে যে সেন্টেন্সটা থাকবে সেটা আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে করবো, এবং অপরটা আমরা জানি সবসময় পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। সো আপনারা এভাবে এটা মনে রাখতে পারেন। এরপর ফিউচার পারফেক্ট টেন্স, এটা নিয়ে যেহেতু আমাদের কাজ একটু কম করা হয় সেজন্য এটা একটু মনে কম থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ রুলস, এখান থেকে আপনারা এই রুলসটা দেখে যাবেন। সেটা হচ্ছে বাই দিস টাইম, অর্থাৎ বাই যদি থাকে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এটা একটু মনে রাখবেন, বাই দিস টাইম, বাই টুমোরো, বাই নেক্সট উইক, বা ওই যে এখানে যে কোনো একটা সময় যদি থাকে বাই 5 PM, এরকম যদি বাই দিয়ে কোনো সেন্টেন্স থাকে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে আলোচনা করব আর কি। এবার আমরা এখানে যা পড়লাম এটার একটা কী বলা যায়, একটা রিভিশন, একটা টেবিল এখানে যোগ করা আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কী কী আলোচনা করলেন, এবং একটা সহজে মনে রাখার একটা ট্রিক্স এখানে দেওয়া আছে। আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা পরবর্তীতে এটা হচ্ছে স্টাডি করবেন। ওকে, এই পিডিএফটা আসলে আপনাদেরকে দেওয়া পসিবল হবে না, দিতে পারলে ভালো হতো, বাট আপনারা ভিডিওটা দেখবেন, রুলসগুলো নোট করবেন এবং এগুলো স্ক্রিনশট দিয়ে আপনার পড়ালেখা করবেন। ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে। এবং এখানে দেখেন একটা ফিচার্স দিয়েছি, সেটা হচ্ছে কোথায় কোথায় পাস্ট পার্টিসিপল অথবা V3
বসে, অর্থাৎ ভি3 বসে এমন যে কয়েকটা রুল আছে আপনারা এখানে পেয়ে যাবেন, তাই না? ওকে, সেখানে এখানে আপনারা সবাই জানেন যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আপনারা সবসময় ভি3 বসান, এবং পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এইগুলোর পরবর্তীতে আমরা সবসময় ভি3 বসিয়ে থাকি। এটা গুরুত্বপূর্ণ রুলস, এটা আপনারা একটু ভালোভাবে স্টাডি করেন। এরপর হচ্ছে সকল পেসিভ ভয়েসের ক্ষেত্রে আপনাদের সবসময় ভি3 বসে। এটা আমরা জানি, আমরা যখন ভয়েস চেঞ্জ করছি অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় কোনো দিন কিন্তু ওখানে ভি3 ব্যতীত অন্য কোনো হচ্ছে ভার্বের কোনো ফর্ম বসে নাই। সো আপনারা এটা জানেন যে যদি হচ্ছে পেসিভ হয় সেক্ষেত্রে আপনারা সবসময় এটা ভি3 ইউজ করবেন। এবং পেসিভ কীভাবে বুঝবেন, আপনারা একটা সিস্টেম আমি আপনাদেরকে, যারা জানেন না তাদের জন্য বলে দিতে পারি। সেটা হচ্ছে, আপনারা যদি সাবজেক্টে দেখেন যে হচ্ছে সাবজেক্টটা কোনো বস্তু আছে, তাহলে আপনারা ধরে দিবেন যে এটা একটা পেসিভ ফর্মে হবে, অর্থাৎ এরপরে একটা বিভার বসাবেন প্লাস ভি3 বসাবেন, তাহলে আপনাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আরেকটা রুলস এখানে দেওয়া আছে যে ভি3 কখন হবে, মডাল। ঠিক আছে, তো মডালের পরে যদি আমরা সবসময় জানি ভি1 হয়, বাট মডালের পরে যদি বি থাকে, অর্থাৎ মে বি, ক্যান বি, শুড বি, এই ধরনের জিনিসগুলো যদি থাকে, এরপরে কিন্তু আমরা ভি3 বসিয়ে থাকি। সো এরপরে কিছু লিঙ্কিং শব্দ আছে বা ওয়ার্ড আছে যেগুলোর পরে আমরা সবসময় ভি3 বসাই, যেমন হ্যাভিং ফরগটেন দ্য পাসওয়ার্ড আই কুডেন্ট লগ ইন, মানে হচ্ছে এখানে হচ্ছে যে লিঙ্কিং ওয়ার্ড হ্যাভিং ব্যবহার হয়েছে, বা হ্যাভিং, এগুলো সবই হচ্ছে ওই যে আপনার যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, ঠিক আছে, এগুলো সব কিছুর পরে আপনারা ভি3 বসাইতে পারবেন। এছাড়া গট, গেটিং, অর্থাৎ গেট দিয়ে যে শব্দগুলো হয় এগুলো পজিটিভ ভার্ব, এগুলোর পরে সবসময় আমরা ভি3 বসিয়ে থাকি। এবং টু বি এবং বিং, এগুলোর পরে সবসময় আমরা ভি3 বসিয়ে থাকি। সো এই জিনিসগুলো একটু আপনারা রিমাইন্ড করে যাবেন, মাথায় রেখে যাবেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা এখান থেকে সব কিছু কমন আসবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে মডাল, আসলে পিডিএফগুলো সবই হচ্ছে আপনার প্রিভিয়াস যে প্রশ্ন আসছে এগুলোর উপরেই ডিপেন্ড করে বানানো, এবং হচ্ছে সেইগুলো অ্যানালাইসিস করেই বানানো, অর্থাৎ বিগত প্রশ্ন এইগুলোর মধ্যে থেকে বারবার এসেছে। সো এইগুলাই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মডাল প্লাস হ্যাভ, যেমন হচ্ছে আমরা বলতে পারি যে শুড হচ্ছে একটা মডাল ভার্ব। সো শুডের পরে আমরা সবসময় কী বসাই, আমরা সবসময় ভি1 বসাই, বাট যখন শুড বি হয়ে যায় তখন আমরা ওটাকে ভি3 বসাই। তেমনই যদি শুড হ্যাভ হয় সেটাও কিন্তু ভি3 বসাইতে হবে, এখানে আছে, আপনারা এইগুলো স্টাডি করবেন। এরপর হচ্ছে অ্যাজেক্টিভ হিসাবে যদি পাস্ট পার্টিসিপল ব্যবহার হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার হচ্ছে ভি3 বসবে, অর্থাৎ ডু নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। এই পলিউটেড কথাটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে অ্যাকচুয়ালি, যে ওয়াটারটা কেমন, এটা হচ্ছে পলিউটেড বা দূষিত। সো দূষিত কথাটা এখানে ওয়াটারকে মডিফাই করতেছে, সো এটা একটা অ্যাজেক্টিভ। এবং ভার্ব যখন অ্যাজেক্টিভের মতো কাজ করে ওইটা হয়ে যায় পার্টিসিপল, এবং পার্টিসিপল হচ্ছে ভি3রই আরেকটা ফর্ম আর কি। সো এরপরে আমরা যেগুলো আলোচনা করলাম এখানে দেওয়া আছে, আপনারা এই যে চেকলিস্টটা একটু দেখে নেবেন। এরপর কোথায় আমরা ভার্ব প্লাস আইএনজি বসাতে পারি। সো আমরা আগে প্রথমে টেন্সের কিছু গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করেছি, এরপর ভি3 কোথায় বসে সেইগুলো আলোচনা করলাম। এরপর হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি কোথায় হবে সেগুলো একটু আলোচনা করব, তাহলে হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এখানে কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, সেটা যে কোনো ধরনের কন্টিনিউয়াস, তাহলে আমরা জানি সেটা হচ্ছে আইএনজি হয়, এটা খুবই বেসিক রুলস আমরা জানি। এরপর হচ্ছে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেটাকে আমরা কি করি, ভার্ব প্লাস আইএনজি করি, এক্সেপ্ট শুধুমাত্র টুর পরে আমরা অনেক সময় হচ্ছে এটাকে ইনফিনিটিভ করা লাগে, প্লাস টু প্লাস ভি1 করতে হয়, করে ইনফিনিটিভ বানাইতে হয়। বাট এই টু প্লাস ভি1 এটা ব্যতীত অন্য যত প্রিপোজিশন আছে এরপরে কিন্তু আমরা ভার্ব প্লাস আইএনজি বসাই। এবং রাইট ফ্রম ভার্বের খুব জনপ্রিয় একটা রুলস আমি বলি এটা, এখান থেকে আপনার যে কোনো একাডেমিক কোশ্চেন হোক অথবা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম হোক, সবখানেই কিন্তু একটা প্রশ্ন আসে আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে। সো এটা আপনারা একটু ভালোভাবে খেয়াল রেখেন যে এই কোশ্চেনটা আপনার প্রশ্নে কোথাও আছে কিনা। সো আর এখানে কিছু ব্যতিক্রম ফ্রেজ দেওয়া আছে যেগুলোতে টু থাকবে, বাট টু থাকার পরেও ওইগুলোকে আমরা ভার্ব প্লাস আইএনজি করতে হয়। আমাদের সময় লুক ফরওয়ার্ড টু কোশ্চেনটা আসছিল, ঠিক আছে। তো আপনারা আশা করতে পারেন এবার উইথ এ ভি2 অথবা গেট ইউজ টু এই ধরনের একটা কোশ্চেন আপনাদের চলে আসতেই পারে। এরপর বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের
আইএনজি ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে সেক্ষেত্রে দ্বিতীয় ভার্বটাকে আমরা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি করে দিব। এর বিভিন্ন লজিক এবং কারণ আছে অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে ভার্ব একটাই থাকে, সো দুইটা ভার্ব থাকলে পরেরটাকে আমরা আইএনজি করে ওটাকে জিরান্ড বানিয়ে দেবো অ্যাকচুয়ালি। সো দুইটা ভার্ব থাকলে আমরা আইএনজি করব, প্রিপোজিশন থাকলেও আমরা আইএনজি করব, কন্টিনিউয়াস থাকলেও আমরা আইএনজি করব, এবং বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে সেটাকে আইএনজি করব। একই কারণে এটাকে ভার্ব যেহেতু প্রথমে বসে না, প্রথমে বসে সাবজেক্ট, এবং সাবজেক্ট নাউন এবং প্রোনাউন হতে পারে, সো ভার্বটাকে আমরা আইএনজি করে জিরান্ড বানিয়ে দেবো এবং জিরান্ড একটা নাউন হয়ে যায়। সো এরপর হোয়াইলের একটা গুরুত্বপূর্ণ রুলস আপনাদের এখানে শেয়ার করা হয়েছে। হোয়াইলের ক্ষেত্রে যদি প্রথমেই সাবজেক্ট থাকে, অর্থাৎ হোয়াইল এর পরে সাবজেক্ট বা ভার্ব থাকে, সে ভার্বটাকে আইএনজি করতে হবে, এবং যদি সাবজেক্ট থাকার পরে ভার্বটা থাকে এক্ষেত্রে আমরা হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি করব। এরপরে হচ্ছে ভার্ব বা হচ্ছে কিছু ওয়ার্ডের পরে, কিছু নির্দিষ্ট ওয়ার্ডের পরে আমরা কী করি, সেগুলোকে আমরা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি করি। এই যে মাইন্ড, ক্যান নট হেল্প, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে একটু এখানে আমি একটা বিষয় শেয়ার করতে পারি যেটা আমি এভাবে বুঝি আর কি। এই যে মাইন্ড মানে হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। তো মাইন্ডের পরে যেহেতু হ্যাভ আস আর একটা ভার্ব, ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে। আবার ক্যান নট হেল্প, হেল্প মানে সাহায্য করা একটা ভার্ব, পরে আবার লাভ মানে হাসা একটা কাজ। সো দুইটা ভার্ব থাকলে পরেরটা আমরা কি করব, আইএনজি করব। এটা আগের রুলসে আমরা শিখছি, এখানে শিখছি যে আই স হিম রানিং, তার মানে কি স একটা ভার্ব, রানিং একটা ভার্ব, তো রানিংটাকে আইএনজি করেছি, সেম এইটাও আমরা এইভাবে মনে রাখতে পারি আর কি। সো এখানে এইগুলো আছে আপনার হচ্ছে কী কী আমরা শিখলাম সেগুলো। এরপর প্রিপোজিশনের কিছু নিয়মাবলী এখানে দেওয়া আছে আর কি, যে টু ছাড়া অন্যান্য যে প্রিপোজিশন আছে সেগুলোকে আমরা সবসময় কী করব, সবসময় ভার্ব প্লাস আইএনজি করব। এরপর সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা আমরা একটু আগে শিখলাম যে টু ব্যতীত অন্য কোনো যদি প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে ভার্ব প্লাস আইএনজি করব, বাট টু থাকলে ওটাকে অনেক সময় ইনফিনিটিভ করতে হয়। আর যে গুরুত্বপূর্ণ কিছু রুল ছিল সেগুলো এখানে আবারও একটু ডিটেলস আলোচনা করা আছে আর কি। এরপর হচ্ছে পেসিভ কোনো ভয়েসে যদি আপনার হচ্ছে বাই এবং উইথ থাকে সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি করা যেতে পারে, এবং ভিথিরেও করা যেতে পারে, সেটা এখানে বলা হয়েছে। এরপর মডেল অক্সিলারি, এটা অলরেডি আমরা আলোচনা করেছি যে মডেলের পরে সবসময় V1 হয়, বাট মডেলের পরে যদি বি থাকে সেক্ষেত্রে V3 হবে, এবং যদি মডেলের পরে হ্যাভ থাকে সেক্ষেত্রেও V3 হবে। এগুলো আমরা আলোচনা করেছি আর কি, এই যে মডেল প্লাস বি আলোচনা করা হয়েছে। সো এমিজার প্লাস যদি ইউজ টু থাকে সেক্ষেত্রে আমরা আবার ভার্ব প্লাস আইএনজি করি, আর যদি শুধুমাত্র ইউজ টু থাকে সেক্ষেত্রে V1 বসে। কারণ হচ্ছে এখানে লজিক আছে সব কিছুর আসলে। ইউজ টু হচ্ছে একটা মডেল, সো মডেলের পরে V1ই বসবে, বাট যদি মডেলের আগে এখানে ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে, এমিজার ওয়াজ ওয়ার, তাহলে ভার্ব প্লাস আমরা আইএনজি করব। সো এই হচ্ছে আপনাদের রাইট ফর্ম ভার্বের খুব বেসিক একটা আলোচনা ছিল, এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাজ ইফের যে রুলসটা আছে এটা একটু দেখে যাবেন। এখান থেকে আমার একটা কোশ্চেন আসছিল, আমার মনে আছে আইএফআইসি ব্যাংকে, অ্যাজ ইফের যে রুলসটা আছে এরপরে সবসময় V2 হয় আপনারা জানেন, এবং যদি বি ভার্ব থাকে সেক্ষেত্রে ওয়ার ইউজ করবেন। সো এই হচ্ছে রাইট ফর্ম ভার্বের আলোচনা। আপনারা এইটা খুব ভালোভাবে, যাদের দুর্বলতা আছে একটু কয়েকবার রিভিশন দিবেন, স্ক্রিনশট দিবেন। আমি আপনাদেরকে এইভাবে ধরে রাখছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা এখান থেকে আলোচনা করবেন। পিডিএফটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেওয়া পসিবল হবে না, আপনারা স্ক্রিনশট দিয়ে নিন।
ওকে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। তো এখান থেকে আপনারা হচ্ছে আলোচনাগুলো একটু ভালোভাবে রিভিশন দিয়েন এবং ম্যাথ করেন। আপনারা ভালোভাবে ম্যাথ করেন। ম্যাথের জন্য আমার ইউটিউবে যে হচ্ছে আইএফআইসি ব্যাংকের জন্য যে কি বলা যায়, ওটাকে কি বলে, যে ফোল্ডার টাইপের যেটা আছে, সেখানে আপনার রিটেনের জন্য একটা টোটাল ভিডিও দেওয়া আছে কিন্তু, এবং ম্যাথের জন্য আমি আলোচনা করেছি, ম্যাথের জন্য একটা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন যারা এখনও দেখেন আর কি। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এখানে আপনাকে 80+ নাম্বার পাইতে হবে আর কি। তো ম্যাথ দুইটা যদি আপনি কমপ্লিট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষায় দিবেন 80 মার্কের। সো সেখান থেকে আপনার জব পাওয়া খুব কঠিন হয়ে যাবে। বাট আশা করব আপনারা ভালোভাবে পরীক্ষা দিবেন এবং আগামী মাসে ইনশাল্লাহ আপনাদের জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। যারা 6 তারিখে পরীক্ষা দিবেন, আগামী মাসের মধ্যেই আপনারা ব্যাংকার হয়ে যাবেন ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই। এবং আমার একটা হচ্ছে আইএফএসসি ব্যাংকে যারা পরীক্ষা দিচ্ছেন তারা অনেকে হচ্ছে মেসেজ দেন, তো সেজন্য আর কি একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করা আছে, গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখানে অ্যাড হইতে পারেন, ওখানে বিভিন্ন ইনফরমেশন আমি দিই, আপনাদেরকে হেল্প করি। সো ভালো থাকবেন সবাই এবং ভালোভাবে প্রিপারেশন নেবেন আশা করি। ভালো থাকবেন।